কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। শরীর খারাপ করবে মা, এরকম ভাবে কাঁদলে শরীর খারাপ করবে। শোন শোন, আমি তোকে বলছি সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমি বলছি তো, তুই তো আমাকে তো বিশ্বাস করিস, ভরসা করিস তো, হ্যাঁ বল না, আমি বলছি তো ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখি দেখি মা, মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি, এই দেখি। তুমি মেঘকে ভুল বুঝলে বলো, তুমি সবার মতো আমাকে ভুল বুঝলে। কি আমি কি? কিচ্ছু না, কিচ্ছু করিনি। তুই বিশ্বাস কর, আমি তোকে অবিশ্বাস করিনি, একদম অবিশ্বাস করিনি। করেছো বাপি, তুমি আমাকে অবিশ্বাস করেছো, বিশ্বাস করো করেছো। একবারের জন্য হলেও তুমি আমাকে অবিশ্বাস করেছো। শোন মা, আমি তোকে কি বাপি, তুমি আমাকে বাকি সবার মতন ভুল বুঝেছো, একবারের জন্য হলেও ভুল বুঝেছো, অবিশ্বাস করেছো আমাকে। আর তোমার একবারের জন্য মনে হলো না যে যা কিছু ঘটেছে সেটা তোমার মেঘ করতে পারে না? একবারও মনে হলো না কেন আমি তোমার বিশ্বাসের জায়গা থেকে হঠাৎ করে নেমে গেলাম? বলো, চুপ করে আছো কেন? মা কাঁদিস না মা, কাঁদিস না, তুই চুপ কর, আমার কথাটা শোন একবার, একবার আমার কথাটা শুনে দে, একবার শোন, একবার শোন মা, একবার। তোর বাপিও তো মানুষ, আমি তোকে ওই অবস্থায় দেখে না আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, খুব ভয় পেয়ে গিয়েছিলাম রে। আর তুমি যখন আমাকে বললে কাল যে আমি কি করেছি সেটা ভেবে তোমার ভয় লাগছে, তখন আমার পুরো পৃথিবীটা ওলটপালট হয়ে গেল বাপি। আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে আমি কি করবো, এবার আমার কি করা উচিত। আমার কি মনে হচ্ছিল জানো বাপি, আমি মরে যাই, নিজেকে একেবারে শেষ করে দিই। আমার নিজেকে আর কারোর কাছে প্রমাণ করার কোনো দরকার নেই, কারণ আমার বাপি তো আমাকে ভুল বুঝলো। যে সবসময় আমাকে অন্ধের মতো বিশ্বাস করেছে, আমার মাথার উপর থেকে তার হাত কোনোদিনও সরেনি, যে সবসময় সব রকম সিচুয়েশনে আমার পাশে থেকেছে, যে একা আমার হয়ে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করেছে, সেও আমাকে ভুল বুঝল। সেও এটা ভাবলো যে আমি নাকি এরকম কাজ করতে পারি, সেও ভাবলো যে আমি নাকি, আমার ইচ্ছে করছিল আমি নিজেকে একেবারে শেষ করে দিই। ওর কিচ্ছু ভালো লাগছিল না, কারণ বাপি এরপর তো আর বেঁচে থাকার কোনো মানেই হয় না। আমার ভালো লাগছে। এই কথাটা একদম বলবি না, এই কথাটা আমার মেয়ে কখনো বলে না, আমার মেয়ে এই কথাটা কখনো বলে না। আমি জানি আমার মেয়ে অনেক স্ট্রং, অনেক বুঝতার মেয়ে, এই কথাটা কখনো বলবি না মা, আমি ভুল করেছি। কিন্তু বাপি, তুমি আমাকে কেন বিশ্বাস করলে বলো? তুমি আমাকে কেন বিশ্বাস করলে? বাকি সবাই যা ইচ্ছে করুক, তুমি তো জানো তুমি আমার কাছে আমার গোটা পৃথিবী, আমার সবকিছু। তুমি যদি আমার পাশে না থাকো তখন আমি কি করবো বলো তো? আচ্ছা ঠিক আছে, তোর বাপি তোর কাছে মাপ চাইছে, একবার মাফ করে দে, একটা ভুল করে ফেলেছি, একবার মাফ করে দে। আচ্ছা শোন, সে যে ছোটবেলায় আমার পেন লুকিয়ে রাখতিস তুই, সেইটার সঙ্গে শোধবোধ হয়ে যা, মাফ করে দে, একবার মাফ করে দে, তাও দিবি না? আচ্ছা আচ্ছা, তুই যে ভালো রেজাল্ট করে
আমাকে ভয় দেখাবার জন্য আমার সামনে মুখটা বেজার করে আসতিস, তখন কি হতো? আমি কি তোকে বলতাম? তাহলে সেইটার সঙ্গে আজকে সদ্বুত হয়ে যা, মাফ করে দে আমাকে, একবার মাফ করে দে মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বয়স হয়েছে তো, বুড়ো হয়েছি তো, আমি তো তোর বুড়ো ছেলে, সেই বুড়ো ছেলেটাকে মাফ করে দিবি না মা একবার দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ 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 দেখ, এইবার কান্দ হচ্ছে, দেখ দেখ, এবার মাফ করে দে, এইবার মাফ করে দে। বেশ, করলাম তোমাকে মাপ। জিষ্ণু, আপনি জানেন আমার ব্যাপারটা নিয়ে আপনারা একটা ডেঞ্জারাস লোককে নিজেদের শত্রু বানিয়ে ফেলেছেন, রূপঙ্কর সান্যাল। আর আমার ধারণা, না ধারণা নয়, আমার বিশ্বাস কাল যেটা ঘটেছে সেই পুরোটা রূপের প্ল্যান করা। আমার কিন্তু অন্য একটা কথা মনে হয়, যেটা শুনলে হয়তো আপনার ভালো লাগবে না। কি সেটা? আপনি চুপ করে গেলেন কেন? দেখুন, এখন কিন্তু ভালো লাগা খারাপ লাগা এসব নিয়ে আলোচনা করার সময় নয়, তাই আপনার যেটা মনে হয় সেটা একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। মেঘ যখন নীলকে ডেকেছিল সেটা আমাকে একবারের জন্য বলেনি, কারণ মেঘ যদি ওখানে আসতে বলতো নীলকে, তাহলে আমাকে একবার হলেও বলতো। নীলকে কি আদৌ মেঘ ইনভাইট করেছিল, নাকি পুরোটাই নীলের প্ল্যান? মেঘ ওর ফিরে যাওয়ার প্রস্তাবগুলো শুনছে না বলেই হয়তো নীল। জিষ্ণু, আপনার চিন্তা ভাবনা কিন্তু ভীষণ ড্রামাটিক, আপনি ভীষণ ড্রামাটিক হয়েতে ভাবছেন। বিশ্বাস করুন, একটা জিনিস খুব ভালো করে বুঝুন, আমার দাদাভাই পাগলের মতো ভালোবাসে মেঘকে, মেঘও দাদাভাইকেই ভালোবাসে। কোনো কারণে হয়তো ওরা একসঙ্গে থাকতে পারছে না, সেটা ঠিক কথা। এনিওয়ে, আপনাদের ওখানে ইনভাইট কারা করেছিল? ওই রায়চক কালচারাল ক্লাব থেকে 3 জন এসেছিল। ওরা আগে মেঘকে রাজি করেছিল, তারপর আমার কাছে এসেছিল। এই লাস্ট উইকে আমাকে বলে গিয়েছিল। রায়চক? রায়চক কবে যাওয়া হবে? হবে না। হবে না মানে? হতেই হবে। মাই গড, ও মাই গড, আমি কি করে মিস করতে পারি এই বিষয়টা? দাদাভাইকে আমি একবারও জিজ্ঞেস করিনি প্রোগ্রামটা কোথায় হচ্ছে। ও কি আমাকে বলেনি, নাকি আমার মাথায় স্ট্রাইক করেনি? আমি এটা কি করে মিস করলাম সেদিন? কি করে হয়? আমি যদি সেদিন এই ব্যাপারটা মিস না করতাম তাহলে তো আজকে এত বড় ঘটনাটা ঘটতোই না। আপনি কিসের কথা বলছেন? এই যে আপনার আর মেঘের রায়চকের রিসর্টে গিয়ে ওঠা, আপনাদের যে নিয়ে যাওয়া হলো, ওখানে রিসর্টে নিয়ে গিয়ে তোলা হলো, কালকের এই পুরো ঘটনাটা যে ঘটলো, এই পুরোটা রূপের প্ল্যান। এই ঘটনাটা রূপ ছাড়া আর কেউ ঘটাতেই পারে না, কারণ রায়চকের বিভিন্ন রিসর্টে রূপের ভীষণ খাতির। ও প্রায় রোজই নিত্য নতুন মেয়েদের ওখানে নিয়ে যায় আর ইনোসেন্ট মেয়েদের সর্বনাশ করে। এই সব কিছুই ওই রিসর্টগুলোর যোগসাজশে। ব্যাস, তাহলে ব্যাপারটা তো সহজ। ওই রিসর্টের লোকগুলোকে চেপে ধরলে সব সত্যি কথা বলে দেবে। না 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 জিষ্ণু, এত সহজে আপনি এই কাজটা করতে পারবেন না। ওরা কোনো ফার্স্ট টাইম ক্রিমিনাল নয়, এটা ওদের ব্যবসা। এত সহজে আপনি ওদের সঙ্গে কোনো কানেকশন এস্টাবলিশই করতে পারবেন না। তাহলে কাল আপনারা যাওয়ার পর থেকে আপনাদের সঙ্গে কি কি ঘটেছে সেটা আমাকে একটু ডিটেলসে বলতে পারবেন? কেন পারবো না? বলুন তো আপনি। এইবার রূপসান্যালের শেষ হওয়ার সময় এসছে, অনেক হয়েছে। ওকে আমি শেষ করেই দেব। রূপসান্যালকে আমি ছাড়বো না। আর কাঁদিস না, ওহো, ওষুধটা কোথায় ফেললি? এটা নে, এটা নে, ওষুধটা খেয়ে নে, মাথা ধরাটা ছেড়ে যাবে। ধর। ভাবি, আমি ওষুধ খাবো না। ওষুধ খাবি নাকি?
মাথা ধরা ছাড়বে কি করে? সেটা এমনি এমনি কমে গেছে বাপি। এমনি এমনি কমে গেল? হ্যাঁ, শোনো বাপি, তুমি না আমার সব। আর তুমি যখন আমাকে ভুল বোঝো তখন আমার মনে হয় আমার পুরো পুরো পৃথিবীটা টলে যাচ্ছে। নিজেকে খুব অসহায় লাগে বাপি তখন। আমি বুঝতে পারি না আমি কি করব। দেখো, ছোট থেকে আমি তোমার আদর্শেই বড় হয়েছি। তুমি আমাকে যে পথ দেখিয়েছো সেই পথেই আমি চলেছি সব সময়। তাই এমন কিছু আমি কোনোদিনও করবো না বাপি যাতে তোমার কখনো সম্মান নষ্ট হয়। এইটুকু ভরসা তুমি তোমার মেঘের ওপর করতে পারো বাপি। ভরসা আমি করি রে, তোকেই ভরসা করি। আসলে এক এক সময় হয় না যে পরিস্থিতি মতিভ্রম ঘটায়, আমারও বোধহয় সেরকমটাই হয়েছিল। তোকে ওই অবস্থায় দেখে, মানে তোকে কোনোদিন ওই অবস্থায় দেখবো এটা তো দুঃস্বপ্নেও ভাবিনি। যখন দেখলাম তখন পায়ের তলা থেকে কেমন মাটি সরে গিয়েছিল, ভীষণ ভয় পেয়েছিলাম। তার উপর ওই অত লোক, রিসোর্টের লোক, রিপোর্টার্স, কি করবো আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। বুঝেছি বাপি। হ্যাঁ, আমি জানি তো, আমার মেয়েটা বুদ্ধিমতী তো, বোঝে তো আমাকে, শোনা মেয়ে তো। আচ্ছা না, এবার ওষুধ নাও, ওষুধটা নাও, নাও জলটা নাও। মা, তুমি কখন এলে? তুমি ওখানে কি করছো? ভেতরে এসো। বসো। আরে মা, আরে তোর শরীরটা ভালো আছে তো? এখন ঠিক আছে মা। কিছু খেতে হবে তো, কাল থেকে তো কিচ্ছু খাসনি। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসছি, দাঁড়া। আমি কিছু খাবো না, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি একটু আমার কাছে এখানে থাকো না। কত বছর পর বলো তো তোমাকে আমি এভাবে একটু জড়িয়ে ধরলাম। তুমি এখন যেও না মা, এখানেই থাকো আমার কাছে। আমি বিশ্বাস করি না, ওরা যা বলছে ওদের কারুর একটা কথা আমি বিশ্বাস করি না। আমি জানি আমার মেঘ এমন কোনো কাজ করতে পারে না যাতে তার নিজের, তার পরিবারের সম্মানহানি হয়। আমি বিশ্বাস করি না। দাদা ভাই, কাজটা কিন্তু একদম ঠিক করিসনি তুই। আমার মাথা ঠিক ছিল না রে, আমার মাথা ঠিক ছিল না। আসলে তুই যদি থাকতিস না ওখানে, তুই একই কাজ করতিস। তোর না এই একটাই সমস্যা, জানিস তো, তোর এই একটাই প্রবলেম। আসল সময় তোর মাথা কাজ করে না। না, কাজ করে না বলাটা ভুল, কাজ করে কিন্তু উল্টো পাল্টা কাজ করে। আরে তোর একবারও মনে হলো না যে ওখানে 4টে থার্ড গ্রেড সোকল রিপোর্টার রয়েছে, ওদের সামনে তুই কি করলি? ওদের দুজনকে অ্যাকিউজ করে জিষ্ণুর সঙ্গে মারামারি করে একটা দারুণ সাবজেক্ট দিয়ে দিলি। আরে তোর একবারও মনে হলো না যে এতগুলো লোকের সামনে নিজেকে একটু কন্ট্রোল করি, একবার মেঘের জন্য ভাবি? না, তা কেন মনে হবে তোর? তোর মনে হলো তোর বউয়ের ঘরে কেন অন্য লোক? তোর ইগোটাই আবার সবচেয়ে বড় হয়ে দাঁড়ালো দাদা ভাই। তুই তো আর দেখিসনি লাল, তুই যদি ওখানে থাকতিস তাহলে বুঝতে পারতিস মেঘ যে কি অবস্থায় ছিল সেটা আমি মুখে আনতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, যা করেছে ওই জানোয়ার জিষ্ণুটা করেছে, এতে মেঘের কোনো দোষ নেই।
ও জাস্ট সুযোগ পেয়ে নিজের আসল চেহারাটা দেখিয়ে দিয়েছে। আচ্ছা মানলাম, যদি সেটা হয়েও থাকে, তুই যেটা করেছিস সেটা মোস্ট ইনসেন্সিবল। তোর যদি মনে হয়ে থাকে জিষ্ণু মেঘের সাথে এমন কিছু করেছে যেটার জন্য মেঘের ডিগনিটি, মেঘের মান সম্মান সব কিছু নষ্ট হতে বসেছে, তোর উচিত ছিল মেঘকে সেখানে প্রোটেক্ট করার, ওই রিপোর্টারগুলোকে ওখান থেকে বিদায় করে মেঘের সম্মানটুকুকে বাঁচানো। নিজের বিক্রম দেখানোটা কি খুব উচিত ছিল তোর? দাদাভাই, আজ তোর জন্য পুরো ব্যাপারটা পাবলিক হয়েছে, আর তুই সেটা রসদ দিয়েছিস। দয়া করে মেঘকে দোষ দিস না। আমি দোষ দিচ্ছি না লাল, আমি তো বলছি ভুলটা আমি করেছি, আমি। কিন্তু একটা কথা, জিষ্ণু সেনকে কিন্তু আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, তুই দেখে রাখিস। শোন শোন, মাথাটা ঠান্ডা কর, তুই এখানে বস, আয় মাথাটা ঠান্ডা কর। দাদাভাই শোন, তোর এত কেন গাত্রদাহ হচ্ছে দাদাভাই? মেঘের সঙ্গে তোর ডিভোর্সের কেস চলছে, আজ বাদে কালও তোর এক্স ওয়াইফ হয়ে যাবে। তুই কে নাক গলাবার? ও জিষ্ণুর সঙ্গে সম্পর্ক রাখবে কি রাখবে না, বা রাখলেও কেমন সম্পর্ক রাখবে, সেটা বলার তুই কে? আমি বলার কে? হ্যাঁ, আজকে মেঘের ব্যাপারে বলা হচ্ছে, আমি বলার কে? মেঘের সঙ্গে কেউ যা খুশি করবে আর আমি কিছু বলতে পারবো না, এটা বলতে চাইছিস তুই? তুই বোঝাতে চাইছিস মেঘের উপর আমার কোনো অধিকার নেই? একটা কথা জেনে রাখলাম, কাল যা যা ঘটেছে সেটা মেঘ নিজে করেনি। মেঘ নিজে এসে বললেও আমি বিশ্বাস করব না যে মেঘ নিজের ইচ্ছে জিষ্ণুর সঙ্গে বসে বসে ড্রিঙ্ক করছে। আর একটা কথা লাল, মেঘ আমার সঙ্গে থাকুক বা না থাকুক, আমাদের বিয়েটা টিকুক বা না টিকুক, মেঘ আমাকে ভালোবাসুক বা না বাসুক, এর সঙ্গে যদি কেউ অসভ্যতা করে আমি কিন্তু তাকে মারব, বেধড়ক মারব। আর দেখ, এটা না আমি আমার মতো করে ডিল করব। আর এই বদমাইশিটা ওর সঙ্গে জিষ্ণু করেছে, আমি শিওর। এই জিষ্ণুর সঙ্গে কি কি করতে হয় সেটা আমি বুঝে নেব, তোরা কিন্তু আমাকে আটকাবি না, আটকাতে পারবিও না। আমি তোকে আবার বলছি, তুই যদি অকারণে কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র সন্দেহের বশে যদি তুই জিষ্ণুর কোনো ক্ষতি করার চেষ্টা করিস, তুই কিন্তু মেঘের চোখে আরো নিচে নেমে যাবি। গেলে যাব, তাহলে কেউ মেঘের ক্ষতি করবে, সম্মানহানি করবে, আর আমি চুপচাপ বসে বসে দেখবো? এটা তো হতে পারে না। একদিন অগ্নিকে সাক্ষী রেখে মেঘকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলাম, একসাথে পথ চলবো বলে শপথ করেছিলাম, ওর পাশে 7 জন্ম থাকার অঙ্গীকার করেছিলাম। কিন্তু ওর সাথে চলা বা ওর সঙ্গে থাকা, এই দুটোর কোনোটাই যখন হলো না, তখন অন্তত ওকে রক্ষা করার দায়িত্বটুকু নিই। অবশ্যই নিবি, কিন্তু কার থেকে রক্ষা করবি সেটা তো আগে ক্লিয়ার কর। হয়তো তুই যাকে ওর শত্রু ভাবছিস, হয়তো সে মেঘের পরম বন্ধু, আর আসলে যে শত্রু সে হয়তো মেঘনাদের মতো সবার আড়াল থেকে সবকিছু করে যাচ্ছে, কারোর সামনে আসছে না। এই আড়ালে থাকা মানুষগুলোকে আগে খুঁজে বের কর দাদা ভাই, তারপর তো মেঘকে রক্ষা করবি। আচ্ছা, তার মানে ওই ওয়েলকাম ড্রিঙ্কেই গন্ডগোলটা ছিল। আপনার কি মনে হয়েছিল মেঘের ব্যবহার ক্রমশ অসংলগ্ন হয়ে যাচ্ছে? না, তখন সেরকম কিছু মনে হয়নি, কিন্তু একটা ব্যাপারে আমি খুব অবাক হয়েছিলাম জানেন। মেঘ কোনোদিন আগে এরকমভাবে আমার সঙ্গে কথা বলেনি। আসলে ও তো একটু আলাদা ধরনের। আমি তো আগে কতবার মেঘের গানের প্রশংসা করেছি, কই ও তো আগে কোনোদিন বলেনি আমি ওর সঙ্গে ফ্লার্ট করছি। মেঘ না কথা বলতে বলতে বারবার মাথা চেপে ধরছিল। ও বলল যে ওর মাথাটা ঘুরছে। আমি জিজ্ঞাসাও করলাম যে কেন এরকম হচ্ছে, তখনও বলল ওর ওই মোশন সিকনেস আছে, এত দূর জার্নি করে এসেছে তাই হতেই পারে। তখন আমি বললাম যে আমার কাছে ওষুধ আছে, তোমাকে মাথা ঘোরার ওষুধ দেবো কিনা। তখনও বললো যে না, ওর কাছে ওষুধ আছে। তারপর আমি রেস্ট নিতে নিজের রুমে চলে গেলাম। ইনফ্যাক্ট আমার অস্বস্তি হচ্ছিল মেঘের কথা ভেবে। আমি ওর মোবাইলে ফোন করলাম, কিন্তু ধরলো না। আমার চিন্তা বেড়ে গেল। আমি ইন্টারকমে কল করলাম, সেটাও বেজে গেল, ধরলো না। তখন আমি আর থাকতে না পেরে ওর দরজায় কি নক করলাম, বেল বাজালাম, তাও খুললো না। আর আমি তখন ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর কি হলো? তারপর ও যখন দরজাটা খুললো তখন দেখলাম ও পুরো আউট, ওর কোনো হুঁশ নেই। আমি ওকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি কি যে করবো আমি বুঝতে পারছিলাম না। আমি ওকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, আমি বুঝতে পারছিলাম ও সম্পূর্ণ নেশাগ্রস্ত হয়ে রয়েছে। আমি যে কি করবো আমি ভয় পেয়ে গেছিলাম। মাই গড,
কি হলো? আমি মেঘের রুমে গিয়ে ওর গ্লাসটা চেক করেছিলাম। মেঘের রুমে যে জলের গ্লাসটা ছিল সেটা আমি শুকেছিলাম, ওতে একদম জলের মতো দেখতে একটা ড্রিঙ্ক ছিল। আমি আমি গন্ধও পেয়েছিলাম। আমার একটু অদ্ভুত লাগছিল। তারপর এত কিছু ঘটে গেল যে ব্যাপারটা সম্পূর্ণ মাথা থেকে বেরিয়ে গেল। আমি শিওর কেউ মেঘকে চক্রান্ত করে ডিমিন করার চেষ্টা করেছে। আর এটা রূপ ছাড়া আর কেই বা হতে পারে? কেন? মেঘের প্রফেশনাল রাইভেল কম আছে নাকি? আপনি জানেন গুরুজি স্টুডেন্টদের মধ্যে অনেকেই ওর শত্রু হয়ে বসে আছে। কারণ গুরুজির কাছে এত অল্প দিনে গান শিখে মেঘ যে জায়গায় পৌঁছেছে, যেসব জায়গায় গান গাওয়ার সুযোগ পেয়েছে, সেখানে গুরুজির কাছে 5-6 বছর গান শিখে সেই জায়গা তো দূরস্থ, তার ধারে কাছে কেউ পৌঁছতে পারেনি। আর ঠিক এই কারণে মেঘের উপর সবার রাগ, আমার উপরও রাগ আছে। তাই এইভাবে যদি মেঘকে নিচু করা যায়, ব্যাস তাহলে তো কেল্লা ফতে। না 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 জিষ্ণু, কোনোভাবেই নয়। এটা কোনো কাঁচা মাথার কাজ হতেই পারে না, এটা পাকা মাথার কাজ। আর আমি তো রূপ সান্যালকে চিনি না, খুব ভালো করে চিনি। আপনাদের রায়চকে যাওয়া, এলিট রিসর্টে ওঠা, এই পুরোটা রূপ সান্যাল নিজের হাতে সেট করেছে। আর আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এই এলিট রিসর্টের নামটা আমি বিয়ের আগে বহুবার ওর মুখে শুনেছি। ও আমাকে বহুবার নিয়ে যেতে চেয়েছে, আমি যাই। একটা জিনিস বোঝার চেষ্টা করুন জিষ্ণু, এই পুরো ঘটনাটাই মেঘ টার্গেটেড, একজন মেয়ে টার্গেটেড। একজন মেয়ের সম্মান নিয়ে খেলা করা হয়েছে। আমাদের সোসাইটির টার্মে যাকে বলা হয় একটি মেয়ের সর্বনাশ করে দেওয়া হয়েছে, মেঘের সাথে ঠিক সেটাই করার চেষ্টা করা হয়েছে। আর এইভাবে মেয়েদের মডেস্টি, তাদের সম্মান নিয়ে রূপ সান্যাল খেলা করেই থাকে। আপনি জানেন ও রোজ কত মেয়েকে ব্ল্যাকমেল করে ফিজিক্যালি এক্সপ্লয়েট করে? এটা রূপের দৈনিক ক্রিয়াকলাপ, রোজকার কাজ। ও রিসর্টের লোকজনকে টাকা দিয়ে এটা করে, সবাইকে টাকা দেয়। এখানেও সেটাই হয়েছে। ওয়েলকাম ড্রিঙ্ক থেকে মেঘকে একটু একটু করে ড্রিঙ্ক করানো হয়েছে। আমার 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 মাথা কাজ করছে না। আমি জানি না কি করে মেঘের সামনে গিয়ে দাঁড়াবো। আঙ্কেল কিংবা আমি কি বলবো? ওরা নিশ্চয়ই আমাকে দোষী ভাবছে। ওরা নিশ্চয়ই আমাকে ভুল বুঝছে। আচ্ছা বলুন তো, আমি কোন মুখে গুরুজির সামনে গিয়ে দাঁড়াবো? উনি তো নিশ্চয়ই সবটা শুনে আমাকে দোষী ভাবছে। আর উনি যে ব্যাপারটা জানবেন না তা তো হতে পারে না। এভাবে কপাল চাপড়ে কি কোনো লাভ আছে জিষ্ণু? কে কি ভাবছে, কে আপনাকে দোষী ভাবছে, কে মেঘকে দোষী ভাবছে, এগুলো না ভেবে গোটা ঘটনাটার পেছনে যে আসল সত্যিটা, সেটা যদি একটু উদ্যোগী হয়ে খুঁজে বের করা যায় তাহলে তো একটা কাজের কাজ হয়, তাই না? কিন্তু কিভাবে?